আসসালামু আলাইকুম। আমি গত ১৯ আগস্ট ওই ২১শে আগস্ট আ ওই মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে যে বক্তব্য রেখেছিলাম, সেমিনারে কথা বলেছিলাম। অন্তর্বর্তী সরকারের করণীয়। অনেকে এটাকে বলে এখন আমাকে প্রচুর মানুষ ওইদিন সেমিনারে ভালো, ভালো প্রফেসররা অনেকে তাকে ওই মৌলভীবাজার কলেজ, বিভিন্ন কলেজ, শিমুলবাগ কলেজের অধ্যাপকরা যারা মানে ছাত্রদের নিয়ে খুবই ভাবত এবং তারা গত সরকারের সময় অনেকটা নিষ্পেষিত ছিল। এখন কথা বলার সুযোগ এসেছে, তাই তারাও সেমিনারে এসে আমার প্রিয় মুশতাক ভাই, আমরা যে সেমিনারটা করলাম, আমার সদস্য সচিব হিসাবে আমি যে বক্তব্য রাখছিলাম, এই যে আমাদের এই যে ছাত্র জনতা আন্দোলন, আজকে আমি আবারও বলি সেই কথাগুলা। অন্তর্বর্তীকালীন সরকার যে নামই ডাকুন না কেন, এই সরকার টিকে থাকবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে। যতদিন জনগণ চাইব ততদিন এখানে জনগণ, আমি তো বিভিন্ন স্তরে মানুষের হাতে মিশি চলি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা যাবে হেজিমনি সরকার। কেউ বুঝতে পারবে না হেজিমনিটা কি। একটু হেজিমনি মানে আওয়ামী লীগ ভারতের কথা যে একটা গুলাটে করছিল, সেই গুলাটে সরকার না, যে তাদের না বাকশাল না তন্ত্রমন্ত্র, আসলে হীরক রানীর তন্ত্রমন্ত্রী, সেটা না। এটা এমন হেজিমনি সরকারের উপর জনগণের সাথে যার ভালো সম্পর্ক থাকবো। জনগণ এই গত সরকার ছিল স্বৈরতন্ত্র, বাকশাল, লুটেছে টাকশাল, কি করেছে, জাতি ছিল নির্বাক, জাতি নির্বাক। যতদিন জনগণ চাইবে লুটপাট হতে টাকা, বিদেশে পাচারকৃত হরি লুটের টাকা, রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকা, যতদিন পর্যন্ত এই যারা বিদেশে গিয়া এখন বাংলাদেশের আজিজ খান, ফারুক খানের ভাই, সে নাকি সিঙ্গাপুরের দ্বিতীয় ধনী। আহারে, আমি ধন্যবাদ জানাই। এই টাকাগুলা ফেরত, ডলারগুলা ফেরত আনতে হবে। বাংলাদেশের ডলার শূন্য হয়ে গেছে, জয় নামে সব হয়ে গেছে, জয় বাংলা করে নিয়ে গেছে, বাংলাদেশটাই খালি করে নিয়ে গেছে। আমি আবারও বলি, ইনশাল্লাহ এটা সম্পূর্ণ সিলেটের ওলি আউলিয়াদের দোয়ায় সম্ভব হয়েছে। এমন জায়গা নাই যেখানে বাকশাল বানাইয়া তন্ত্রমন্ত্র, হীরক রানীর দেশে, হীরক রাজার দেশে সব কিছু তারা অতি রাজনীতিকরণের কুফল এখন জাতি ভোগ করছে। সব জায়গায় তারা আওয়ামী ভারতীয় রয়ের অপছায়া সব জায়গায় রয়ে গেছে। আমলাতন্ত্রকে এখন ধরতে হবে। এমপি মন্ত্রীরা না হয়ে গেছে কি, পুলিশ গেছে কি, কি দুঃখ লাগে। আশ্চর্যজনক, বাংলাদেশের ভিত্তিতে পুলিশেও ভারতীয় লোকজন ছিল। আল্লাহ, আমি আজকে বলি যে জিনিসটা বলছিলাম, ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টারে। তিনি ব্রিটেনের রাষ্ট্রদূতটা ডেকে এনে যে রাশিয়া তো গরিব দেশ, তারাও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখানে থেকে কয়েক হাজার কোটি ডলার নিয়ে গেছে ওই টিউলিপ সিদ্দিকি, রেহানার মেয়ে, এগুলো ফেরত দেওয়ার জন্য উনি বলেছেন। এমন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেহেতু বলছেন ইনশাল্লাহ এগুলা ব্রিটেন ফেরত নিয়ে আসবে। আরেকটা কথা আমার মনে হলো, ওই ট্রাম্প একবার মোদির সাথে যদিও ছিল পিডিপি, ট্রাম্প একবার একটা বক্তব্য দিয়েছিল আমেরিকার পক্ষে। এখন যদি সেটা সার্ভেলেন্স করা হয়, ওই বোম্বেতে যত আবর্জনা পালায়, বোম্বে থেকে ভারত মহাসাগরে থেকে এই আবর্জনা গিয়া তাদের আটলান্টিক পার হয়ে লস অ্যাঞ্জেলেসকে দূষিত করে, কি সাংঘাতিক কথা। এগুলো কি আমেরিকার যে পেন্টাগন, এখন আবার ফিরিয়ে পেয়েছে পেন্টাগন, বাংলাদেশকে এখন সরাসরি দেখো, র যে আমাদের ইন্টেলিজেন্সে যেভাবে ঢুকেছিল, এই গ্যাপটা ফিল আপ করবে নিচ্ছে পেন্টাগন। সুয়াটের বেঙ্গালুরু সোয়াতে পেন্টাগন বানিয়ে ফেলছিল একটা সোনার মার্কেট, হীরা কমপ্লেক্স। আমি এগুলো আর বলবো না। আমি বলি যে এই যে ট্রাম্পের সেই কথা, জানি না এবার তাদের চমকের না ট্রাম্প, কিন্তু এই যে দূষিত ময়লা ভারত মহাসাগর হয়ে পার হয়ে গিয়া
ভারতীয় যেখানে ভারত হাত দিয়েছে সব দুর্গন্ধ। সে আটলান্টিক পর্যন্ত যায়, গিয়ে লস অ্যাঞ্জেলেসকে দূষিত করে, লস অ্যাঞ্জেলেস পর্যন্ত। যে বাংলাদেশে যে গণতন্ত্র দূষিত করলো, বাংলাদেশে যে কচুরিপানা মার্কা, আমি আজকে দেখাবো কচুরিপানা কিভাবে কোন মন্ত্রীরা বলছিল, শেখ হাসিনা না কোন মন্ত্রী, কচুরিপানা খাইতে এখানে নাকি ভিটামিন শাকের বদলা। আজকে আমি কচুরিপানা তুলছি, মনে হয় যে শেখ কন্যা ভারতে কার পাইমে গেছে, যার গ্যাস গেল, ইলিশ পেল, তারপরে শেখ মুজিবের কন্যা পাইয়া এখন দিচ্ছে বন্যা। এইটাই কি উপহার এই বন্যার? আমি এগুলা কথা কেন বলছি, আমাদের হীরক রাজার দেশের পাল্লায় সিনেমার মতো দড়ি দড়ে মারোটান রাজা হবে খান খান। আজ রানীর বাপের বঙ্গবন্ধুর ছোট ছোট মূর্তি জনগণের দড়ির টানে, আল্লাহর আশ যখন কাঁপে উঠছিল আউলিয়া উলিয়াদের দোয়ায়, জনগণের শক্তিতে সব যেখানে যে ক্যান্টনমেন্টগুলো তো মূর্তি ছিল, সব মূর্তি হয়ে পালানো হয়েছে, হয়ে পড়ে খান খান রাস্তায়। এত মূর্তিতে টাকা। তখন আল্লাহ আমাকে স্বপ্ন বলতেন যে আপনি আওয়ামী লীগ করেন না, এরা মূর্তি বানাবে। আল্লাহ আল্লাহ তুমি রহম করেছো বাংলাদেশের দিকে, এই সরকার যাতে টিকে থাকে। আজকে 5ই আগস্টের পরে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি। হেজিমনি সরকার এই আসার পরে অন্তর্বর্তী সরকার কয়দিন তো ছাত্রদের হাতে সেনাবাহিনীর রাস্তায় টহল দিচ্ছে, কিন্তু ছাত্রদের হাতে দেশ ছিল। কোথাও কোনো অরাজকতা ছিনতাই হয় নাই, কোনো ডাকাতি হয় নাই। ডাকাতি কারা করছে? যারা এই আগের সরকারের লীগ ঠিক নিয়ে যারা কাজ ছিল না, ডিস্ট্রিক্ট লীগ, তারাই তো যখন কাজ বানায় তারাই তো গিয়া মোহাম্মদপুর বা কয়েক জায়গায় উত্তরা তারা ডাকাতি করছে। আল্লাহ সেই জায়গা থেকে এই সুন্দর একটা সরকার, অন্তর্বর্তী দিকের সরকার, জনগণের আশা আকাঙ্ক্ষা, ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাংলাদেশে আবার এখন আসে। আমরা তাদের সাহায্য করব। এই আনসার সদস্য যারা এখনো চাকরি স্থায়ী হয় নাই, আওয়ামী লীগ ঢুকেছিল, এদেরকে খেপাই দিয়ে ছাত্রদের ঢুকলে অমানবিক মানেছে, গুলিও করেছে। এই আনসারগুলারে চাকরি থেকে বাদ দেওয়া উচিত। তাদের কি মনে ছিল যে বিডিআরের মতো যে তারা হত্যা করবো? এইটা পারে নাই। আল্লাহ তুমি আমাদের রহম করো, তুমি আমাদের রহম করো। আমাদের দেশের এই যে আমি একদিন সেমিনারে যে দিন কথাগুলা বলছিলাম, আজকে আবার বলি। এই যে 5ই আগস্টের পরে সীমান্তে আর করে না গুলি। এখন বিএসএফ খামোশ হয়ে গেছে, খামোশ। আমরা জনগণ ঐক্য মিলে, আমরা যে জনগণ ছাত্র সেনাবাহিনী মিলে আমরা ওদেরকে যে শক্তি, দেশপ্রেমের শক্তি, এত রিলিফ আসতেছে, এত সাহায্য করতেছে ছাত্র জনতাদের। আল্লাহ এখন তারা খামোশ হয়েছে। এতদিনের বিচার করতে হবে, গত 16 বছরের বিচার। আল্লাহ হেজিমনি সরকার অবশ্যই এই গত 16 বছরের সীমান্তে ফেলানি হত্যা, আরো কত জঘন্য হত্যা যার হয়নি বিচার, ওখান থেকে লাশ উপহার দিলে এরা কোনো কথা বলতো না। আমি আবারও বলি, আমি ওই দিন যে কথাগুলো বলার সুযোগ পেয়েছিলাম, আল্লাহর কাছে হাজার শুকুর। গত 21 আগস্ট অবশ্য আমার জন্মদিন ছিল, বাংলায় নতুন করে স্বাধীন হয়েছে। আমি কিছু কথা বলি, আবার বলি। আবার জনগণ দেখিয়ে দিয়েছে পুলিশের টিয়ার সেল, আওয়ামী লীগ পুলিশ এবং লীগ টিকেট খেলা কোনো কাজ হয় নাই। আমাদের দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের ঐক্যে গত 5ই আগস্ট আমরা যে নতুন করে স্বাধীনতা লাভ করলাম, এটা যাতে ইনশাল্লাহ টিকে থাকে। এত নির্বিচারে বুকের উপরে গুলি চালিয়েছে আল্লাহ, যারা গুলি চালিয়েছে। এখন বাংলাদেশ ছিল ভারতের একটা দিকে মুখ টাক করা, সবকটি জানালা খুলে দেও না, ওরা আসবে চুপি চাপি, শহীদের গান সবকটি। এখন সারা বিশ্ব বাংলাদেশকে দেখবে। আগে তো ভারত সেখানে স্বাধীনতা হরণ করে তাদের দিকে রেখেছিল। হে আল্লাহ, তন্তমিন্তহীন গেছে। এখন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসার পরই এই সেনাবাহিনীর 27 জন, যে সেনাবাহিনীর নির্ভুল ভোটার তালিকা করেছিল, তখন সেই ছিল কে, ওই ব্রিগেডিয়ার হান্না সাখাওয়াত, কিন্তু ভোটার তালিকা করেই সেনাবাহিনীকে দিল শেষ করে। এত বড় বেইমানি সেনাবাহিনীর সাথে। এখন 57 সেনা অফিসারকে 2 দিন ধরে হত্যা করেছে। আমার কেউ তখন মন্ত্রীরা মাল মুহিত বলে চুপ,
থাকো, তুমি কোথাও যাইবে না। আহারে আল্লাহ, আজ মালমহিত কোথায়? ডক্টর ইউনূস সাহেবকে তখন নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। আমি মিনিস্ট্রিতে দেখলাম সাংবাদিক তাকে বলে, কি বললেন আপনি, ইউনূস সাহেব নোবেল প্রাইজ? কয়, না, এটা সে পাওয়ার কথা ছিল, মালমহিত, তাকে নাকি দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তাকে দিবে মাল, একটা দেশের মাল এখন নিচে মাটির তলে পড়ে এখন জাল মিটাবে যে ইউনূস সাহেব। ইউনূস সাহেবকে ২ বার পানিতে চিবাইব বলছিল হাসিনা, মরে যাতে না যায় আবার। ২ বার পদ্মা পানিতে। এখন সে ইউনূস সাহেবকে ভুলে গেছে, আসেই বলছে। আর ডক্টর ইউনূস সাহেব আরেকটা কথা বলছেন যে আমার ভাল লাগছে কথাটা, দেবী যুদ্ধ, যত সব পৌরাণিক দেবদেবী দেবী যুদ্ধ শুরু করেছিল বাংলাদেশে, আল্লাহ নবীর নাম বাদ দিয়ে, বড়বীরের নাম বাদ দিয়ে, শাহজালাল অলিয়া উলিয়াগণের নাম বাদ দিয়ে, আমাদের নবীজির নাম বাদ দিয়ে, আমার একটা কথা মনে হয়, আমি একটা নয়াদিনতে লিখেছিলাম, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। তারপর লিখেছিলাম আরো কত কথা, যে এই মঞ্চ সমাচার কোথায়, ইমরানি সরকার, জাফর ইকবাল কোথায়, বানরের চাঁদ আর জাফর ইকবাল, যে বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, যে ইন্ডিয়ান অ্যাসাইনমেন্ট নিয়ে দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালীন যে কি করছে, আল্লাহ, জাফর ইকবালকে যখন আবার সীমান্তে ধরা হয়, সে কোথায় আছে? বুদ্ধিজীবী, বুদ্ধি দেখি, তাকে এই কচুরিবানা খাওয়ানো হোক। এই যে আমি কচুরিবানা টানছি, কত গত 15 বছর কত নিরীহ সীমান্তবাসী হত্যা করেছে বিচার বানায়, আর স্বার্থযন্ত্র আন্দোলনে বিশ্বের জানালা খুলে গেছে, গণতা আপন বলে বাংলাদেশের মানবাধিকার ও বাক স্বাধীনতা ফিরে আসুক। 24 সালের শহীদের স্বপ্ন বিটা যাবে না, ইনশাল্লাহ। এই দেশ হলে হয়ে যাবে পূর্ণভূমি পতিত সরকার, এইটা আমি ওই দিন 21 আগস্ট পড়েছিলাম ইয়ের মধ্যে, মৌলভীবাজার পৌরসভায়, এই যে মৌলভীবাজারে সচেতন। আমি আবার পড়লাম, বহির্বিশ্ব থেকে বাংলাদেশে এক করে কেড়ে নিয়েছিল, সারা বিশ্বে উদ্বেগ হয়ে তাকিয়েছিল। ইউনূস সাহেব প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, ইনশাল্লাহ তিনি সবকিছু ম্যানেজ করে চলতে পারবেন। আজ তাকে সাপোর্ট দেবে নিশ্চয়ই ইনশাল্লাহ আমেরিকা, ব্রিটেন, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, চীন, জাপান, সৌদি আরব, তুরস্ক, কাতার ও আরও কোনো দেশ বাংলাদেশ উন্নয়নযোগী সহযোগী হিসেবে আমাদের এই অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবে। নিশ্চয়ই আমরা সাহায্য করলে আমরাও সাধারণ জনগণ, নিরীহ জনগণ, তাদের জন্য দোয়া করব। জাপান থেকে কাজ শিখে ওই ভারতীয়রা এত বড় বেইমান, এত বড় হারামি, নিটল টাটা তারা বানিয়ে ফেলে। আর বাংলাদেশে যত আনে গাড়ি সব ইম্পোর্ট হয় জাপান থেকে, 1 নম্বর কোয়ালিটি। তাই জাপানের আমি স্মরণ করি সেনজি এবেকে, যেন আমার বড় ভাইয়ের সাথে লেকচার শোনার জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জাপানে খুব ভালো, আমার বড় ভাইয়ের সাথে ফরেন মিনিস্ট্রিতে একটা লেখা দিচ্ছে ভাই সেনজি এবে সম্পর্কে, আল্লাহ আমার বড় ভাইকে তোমরা ভালো করো, ভালো রাখবো, উদ্দেশ্য ভালো। শাহনাজ রহমতুল্লাহ গান আবারও আমার গাইতে ইচ্ছা হয়, এক নদী রক্ত বেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো যারা, তোমাদের এই ঋণ কোনোদিনও শোধ হবে না, না না শোধ হবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না, বড় বড় লোকেদের বীরে তোমাদের কথা কেউ কবে না, তবুও তোমরা বিজয়ের বীর মুক্তি সেনা, তোমাদের কথা রবে সাধারণ মানুষের বীরে, মাঝে মাঝে কিষানের মুখে। গ্রামে কিষানের কাছে যদি গানটা আমি শাহনাজ রহমতুল্লাহ খুব ভালো সুদূরের একজন কর্নেলের ওয়াইফ ছিল, খুব ভালো গান গাইতেন। এই গানগুলো এখন গাওয়া হয় নাই, সব দ্বার পুতুল পাকে আছে, ইন্ডিয়ার রয়ের ইয়ের মতো। কইছে যে কাঁঠাল যে আমসত্ব, বেগুনি বেগুনি না দিয়া ওই মিষ্টি কুমড়ার আমসত্ব, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি না, ওই আরো কত কাঁঠাল আমসত্ব বলছিল। আর মুক্তিযোদ্ধাদের সাথে এগিয়ে এসে সেনাবাহিনী, যারা ইমেজ হারানো মিউমু অবস্থা থেকে বাংলাদেশের শেরপুরের শের হয়ে, বিলাই থেকে শের হয়ে জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলা সেনাবাহিনী ও বাংলাদেশের ছাত্র জনতা রেখেছে মান, সুষ্ঠু আগামী যাতে একটা স্বচ্ছ নির্বাচন কারি আসলে কিনা বেটার হাত বসে না। এবার যারা আসছে এরা উপরে টাকা দিচ্ছে, জনগণের সাথে সম্পর্ক নাই, এরা বুথ যে কোনোভাবে কন্ট্যাক্ট করে আমাদের ফাঁস করে আনবো। এটা এমন এক লোভনীয় পোস্ট। আমি একবার গান গিয়েছিলাম,
আমি হব নেতা। তারা টাকার বান্ডিল দিয়ে বানায় ন্যাপসি খাতা, এখন সব টাকার বান্ডিল, কোটি লাখ লাখ টাকা যেখানে নিয়ে যেতে পারে না এই খবরে মরার পরে। এখন তারা দুর্নীতি বুক করতে পারলো না, সেই সততার এই দুর্নীতি, ঘুষে বাণিজ্য, কিনা বেটার হাত বসতো। এই আমাদের মৌলভীবাজার শ্রীমঙ্গল রাজনগরের একটা জিল্লুর রহমান, সে নাকি উপরে দরবেশে দেওয়া একটা বড় কত কোটি টাকা দিয়ে আসছে, 10 কোটি মনে হয়। জিল্লুর রহমান কোথায়? জনগণের সাথে সম্পর্ক নাই এমন এমপি ভবিষ্যতে কোথাও যাতে না হয়, যে সাংসদ নামে টাকার অঙ্কে তারা কত গড় টাকা বানাইছে, টাকা কামাওয়ার একটা বড় ফন্দি হইল নির্বাচন। আরে জনগণের এই যে আব্রাহাম লিঙ্কন বলেছিল গণতন্ত্র ডেমোক্রেসি লাইহুড উইথ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। এই উইথ জনগণদের দিয়া, উইথ যে তারা উইটেল করে ফেলছিল। ইলেকশন আসে ও জনগণের সাথে সম্পর্ক না, উপরে টাকা দিয়ে আসে, টাকা দিয়ে তার জেনটেন প্রপারে নির্ভর করা। উইটেল মানে উচ্চে গেছে উইটেল। আব্রাহাম লিঙ্কন পরপার থেকে মনে হয় এই আটকে উঠেন বাংলাদেশের গত 16 বছর কি করেছিল। বাই দ্য পিপুল, তারা কিনা বেচা করে নিত, উপরে প্রধানমন্ত্রী বা শেখ রেহানার টাকা দিয়ে নির্বাচনের এই ইয়েটা কিনত, এই সিটটা আসন কিনা। বাইটা কি বাই হয়ে গেছে, বাই কিনো এই কেন্দ্রটা, এই নির্বাচনী ইয়েটা কিনে নেওয়া পুরা। আর ফর দ্য পিপুল হয়ে গেছে ফার, জনগণের সাথে ফর দ্য জন্য ফার, জনগণকে তাকে দূরে ফার। এই হলো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে বাংলাদেশে করুণ পরিণত হয়েছিল। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই চিন্তার দিকে আব্রাহাম লিঙ্কনের স্মৃতির প্রতি আমি রাখি। আল্লাহ, আমাদের এমন অবস্থা হয়েছিল হযরত ঈসা ইসলাম পর্যন্ত চতুর্থ আসমান থেকে আমাকে জিজ্ঞাসা করতেন কি হবো, উদ্ধার হবে? আমি ইনশাল্লাহ হবে। আসুন আপনারা, আর কি বলবো আমি, শেরের মতো যে বাংলাদেশ ওয়াকরুজ্জামান আনছে, সব মিডিয়া ঠিক ঠিক মার্কা সাংবাদিক ছিল, এদের কাছে জাতি যে মুক্ত হয়েছে। নির্দিষ্ট কয়েকজন শাহেক সিরাজ, মুজাম্মেল বাবু, ইকবাল সুবান চৌধুরী, বড় অবজারভারে ডুবেছে, সাইকুটিটা মারিয়ে যাওয়ার পর সে আরো কত শাখা প্রশাখা, এদের হাত থেকে আল্লাহ তুমি ঠিক ঠিক এবং টিয়া পাখির মতো শিখিয়ে দিলে তারা ওইভাবে গণভবনে দায়িত্ব, তারা ঠিক ঠিক মার্কা, ঠিক ঠিকই মার্কা সাংবাদিক। আমরা তো নাজিরাবাদের ফেনা তুললাম, সাহেব বাড়ির কিটা মুজ্জেনো খাইছিল ফেনা, হাসিনারে দিয়া ফেনা লইয়া ফেনা খাইতো, তে আসিনারে তো বাইরাম না তুকাইয়া, কোন ফেনা কিটা হতাম মুদিরে তো কিটা পাইরাম না। ফেনা নাকি খাইলে চলবো? ফেনা আরে খসুরি ফেনা, ফেনা নাকি খাইলে চলবো? আমরা কিটা গরু না কিটা আমরা ফেনা খাইতাম মুদিরে, তারা এখন আসিনা খাইতো আইয়া। হ্যাঁ রেডি, আসিনারে তো আমরা পাইরাম না, আসিনারে কেউ পাইলে ওই আমরা ফেনা খাওয়াইতাম, যে খাইব তারে পরিষ্কার হইব। হয় না এগুলো এই থুইতে এগুলো এই এখন কাম করে না, আমরা করেন আমি দেখলাম এই বিষয়ে একদম লাগাইতে পারে। আমি